কমান্ডার খন্দকার আলম মঈন সি পেশাগত দক্ষতা খারাপ থাকার কারণে তোষামোদে ও দুর্নীতি করে তিনি উপরে ওঠার জন্য সচেষ্ট হন। তিনি 2019 সালে তার স্টাফ কলেজ শেষ করে ওআইসি এফআইএস হিসেবে নৌ গোয়েন্দা দপ্তরে যোগদান করেন তৎকালীন ডিএনআই কমান্ডার আজাদের সুপারিশে এবং তিনি যোগদানের পর থেকে আজাদের ডানহাত হয়ে ওঠেন। তিনি ডিসেম্বর 2020 থেকে মার্চ 2024 পর্যন্ত র্যাবে কর্মরত ছিলেন। এ সময় সে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পলিটিক্যাল কিলিং, জঙ্গি নাটক, হত্যা, নির্যাতন ও গুম এর প্রধান মুখপাত্র হিসেবে কাজ করেন। তার কুকর্মের অল্প কিছু বিবরণ যা সংগ্রহ করা সম্ভব হয়েছে নিচে দেয়া হলো। 1. র্যাবে অপরাধমূলক কর্মকাণ্ড। কমান্ডার মঈন নৌসদরে ওআইসি এফআইএস হিসেবে কর্মরত অবস্থায় নৌসদরে কর্মরত এসওআই লেফটেন্যান্ট কমান্ডার মারুফের সাথে তার ভাগের বাটোয়ারা নিয়ে ঝামেলা হয় এবং ফলশ্রুতিতে ডিএনআই কমান্ডার আজাদের সরাসরি সুপারিশে কমান্ডার মঈন র্যাবে পোস্টিং নিয়ে নৌবাহিনীর সদর দপ্তর ত্যাগ করেন। র্যাবে অফিসারদের মিডিয়া উইং এর মতো সংবেদনশীল পোস্টের দায়িত্ব দেওয়া হয়। এখান থেকে তিনি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন এবং নিজে ক্ষমতার শীর্ষে অবস্থান নিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তার, ক্রসফায়ার সহ অন্যান্য হয়রানিমূলক কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। এছাড়া তিনি নৌবাহিনীর কমান্ডার তানভীরের সাথে যোগ জাসুজে অফিসারদের মাধ্যমে মেধাশূন্য করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেন। 2. জঙ্গি নাটক। কমান্ডার মঈন র্যাবের মিডিয়া উইংয়ের দায়িত্ব নিয়ে সবচেয়ে সফলভাবে যে কাজটি করেন তা হল জঙ্গি নাটক। কমান্ডার মুফতি মাহমুদের কাছ থেকে দায়িত্ব নিয়ে মঈন জঙ্গির নাট্যমঞ্চকে একটি সিনেপ্লেক্স বানিয়ে ফেলেন এবং নাটককে অন্য উচ্চতায় নিয়ে থ্রিলার মুভি শুরু করেন। একের পর এক জঙ্গি নাটক করে আমেরিকার ওয়ার অন টেরর এবং ভারতের ইসলাম বিদ্বেষী এজেন্ডা বাস্তবায়ন করে তিনি ভারতীয় হেজিমনিকে পাকাপোক্ত করেন এবং বাংলাদেশের ইসলামপন্থী মুসলমানদের কোণঠাসা করে ফেলেন। তার জঙ্গি নাটকের কথা আমরা আলাদাভাবে বিশদভাবে লিখব। ইতোমধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই প্রথম আলোর জঙ্গি নাটক ও মেজর জিয়াকে জঙ্গি বানানোর বিষয়ে ভিডিও দিয়েছেন। কিন্তু জঙ্গি নাটকের অনেক কুশীলব এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গিয়েছে। আমরা একে একে সবাইকে উন্মোচিত করব ইনশাল্লাহ। 2. উৎকোচ কোর্স এবং অসাধারণ পারফরম্যান্স। তিনি শাহ আমানত এয়ারপোর্টের কমান্ডিং অফিসার মাসুক হাসানকে জাহাজের ক্যান্টিন ফান্ডের টাকা দিয়ে বিনিময়ে ক্যাপ্টেন মাসুক পিডব্লিউবি কোর্সের জন্য সুপারিশ করেন। খন্দকার আলম মঈন সফলভাবে এবারও 12 জনের মধ্যে 12তম স্থান লাভ করেন। 3. জমি ব্যবসা, জালিয়াতি ও হয়রানি। বিএনপি জামাত সরকারের আমলে তিনি 2007 হতে 2010 পর্যন্ত দীর্ঘ 4 বছর ধরে নিজ এলাকায় গাজীপুরে অবস্থান করেন। র্যাবে ছিলেন তিনি। গাজীপুর জেলার কোর্টে দেয়ানি আদালতে আইনজীবী হিসেবে তার পিতার সহায়তায় বিভিন্ন বিতর্কিত জমি ক্রয়ের বিষয়ে অনৈতিক সহযোগিতা প্রদান করে তিনি নিজ স্ত্রী এবং ভাইয়ের নামে সম্পত্তি ক্রয় করেন। এরপর তিনি র্যাবের গোয়েন্দা শাখায় যোগদান করেন এবং কুখ্যাত জিয়া ও সোহাইলের সাথে কাজ করেন। গোয়েন্দা শাখা হতে সুবিধা পাওয়ার বিনিময়ে তথ্য প্রচারের অপরাধে তিনি নৌবাহিনীতে বাধ্যতামূলক প্রত্যাবর্তন করেন। এছাড়াও 2019 সালে নৌগোয়েন্দা হিসেবে যোগদানের পর তিনি বাঁশখালীতে এস আলমের পাওয়ার প্ল্যান্টে পাথরের ব্যবসার সাথে জড়িত হয়ে ব্যবসায়ীদের হয়রানি করে টাকা তুলে নেন। 4. চুরি ও বাটপাড়ি। 7 ফেব্রুয়ারি 2011 সালে গলফ ক্লাবের পুরস্কার বিতরণীতে লটারিতে তৎকালীন নৌপ্রধানের স্ত্রী একটি ঘড়ি প্রাপ্ত হন। মঈন উক্ত ঘড়ি নৌপ্রধানের স্ত্রীকে দেবে বলে নিজে মেরে দেন। চুরি করে ধরা খাওয়ার পর তাকে ওমর ফারুক জাহাজে পাঠানো হয়। এরপর তিনি কমোডর আজাদকে ম্যানেজ করে 2019 সালে নৌগোয়েন্দা হিসেবে যোগদান করেন। 5. জালিয়াতি ও মিথ্যা গোয়েন্দা রিপোর্ট। 2019 সালে নৌ গোয়েন্দা হিসেবে যোগদান করার পর কমান্ডার তানভীরকে সাথে নিয়ে তিনি স্টাফ কলেজের প্রশিক্ষকদের নামে বানোয়াট মিথ্যা রিপোর্ট দিতে থাকেন। ওয়াইসি এফআইএস ঢাকা থাকাকালীন বিভিন্ন অফিসারের বিরুদ্ধে নামে বেনামে রাজনৈতিক পরিচয় জড়িয়ে এবং বিভিন্ন বানোয়াট কথাবার্তা লিখে ডিজিএফআই সহ বিভিন্ন সংস্থায় তিনি প্রেরণ করেন চিঠি এবং একই সময়ে ওই চিঠিসমূহ মঈন তার নিজের ফাইলে সংরক্ষণ করতেন। তার এই কাজের সহযোগী ছিল কমান্ডার তানভীর। কমান্ডার মঈন তার এই প্রোপাগান্ডার কাজের সুবিধার জন্য কমান্ডার তানভীরকে G1 হিসেবে ডিজিএফআইতে পোস্টিংয়ের জন্য সুপারিশ করেন। যদিও কমান্ডার তানভীর এই পদের জন্য মোটেও যোগ্য বলে বিবেচিত ছিল না, তাই তার নিরাপত্তা ছাড়পত্র হয় নাই, কিন্তু কমান্ডার মঈন ডিএনআই এর মাধ্যমে সুপারিশ করে তার বদলির ক্লিয়ারেন্সের ব্যবস্থা করেন এবং পোস্টিং নিশ্চিত করেন। তারা বিভিন্ন ধরনের পলিটিক্যাল ও মিথ্যা বানোয়ার তথ্য সংযোজিত করে বিভিন্ন মতাবলম্বী
কর্মকর্তাদের গোয়েন্দা ফাইল করাপ্ট বা জালিয়াতি করতেন। 6. আর্থিক দুর্নীতি। নৌগোয়েন্দা থাকাকালীন তার ঠিকাদার ও প্রস্তাব অনুযায়ী নৌগোয়েন্দা অফিসের জন্য 43 কোটি টাকার সিকিউরিটি সিস্টেম কিনতে ক্রয় কমিটি অপারগতা প্রকাশ করলে তিনি ক্রয় কমিটির সবাইকে বিএনপি জামাত বলে তানভীরের কাছে রিপোর্ট করেন। ক্রয় কমিটিতে কমোডর মাকসুদ, কমোডর শেরাফুল্লাহ, কমোডর মতিউর, ক্যাপ্টেন ফারুক ছিলেন, যাদের সবাইকে বিএনপি জামাত হিসেবে তিনি ট্যাগ লাগিয়ে দেন। এছাড়া তিনি 5 কোটি 60 লক্ষ টাকার সফটওয়্যারের টাকায় ভাগ বসান, যে সফটওয়্যার কোনোদিন আলোর মুখ দেখে নাই। এরই ধারাবাহিকতায় নৌসদরে কর্মরত SOI লেফটেন্যান্ট কমান্ডার মারুফের সাথে ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হয় এবং এরপর ডিএনআই কমোডর আজাদের সরাসরি সুপারিশে র্যাবে পোস্টিং নিয়ে চলে যান। 7. র্যাবের মুখপাত্র ও প্রোপাগান্ডা। কমান্ডার মঈন দীর্ঘদিন র্যাবের মুখপাত্র হিসেবে কাজ করে ও জঙ্গি নাটক সাজিয়ে নিজেকে ফ্যাসিস্ট সরকারের একজন অনুগত দোসর হিসেবে প্রমাণিত করেছেন এবং কুখ্যাত বেনজিরের আস্থাভাজন হয়েছেন। তিনি র্যাবের গোয়েন্দা, সিগন্যাল, লিগ্যাল ও মিডিয়া উইংয়ে কাজ করার সময় জঙ্গি নাটক ছাড়াও বিভিন্ন দুর্নীতির আশ্রয় নেন। তিনি যে ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেন তা তার নিজের বক্তব্য থেকেই বোঝা যায়। নিজেকে জাহির করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করেছেন। মিডিয়া টিম দিয়ে নিজের সাফাই গিয়ে তার প্রোপাগান্ডা ভিডিওর কয়েকটি লিঙ্কও তার সম্পর্কে ফাহাম আব্দুস সালামের মন্তব্যে র্যাব এখনও পতিত স্বৈরাচার ভারতীয় হেজিমনির পক্ষে কাজ করে যাচ্ছে। সম্প্রতি বগুড়ার মাদ্রাসা ছাত্রকে মায়ের খুনি বানাতে যে র্যাবের ভুয়া কাহিনী জাতির সামনে উন্মোচিত হয়েছে। 8. ভারতিস্ট তারেক সিদ্দিকীর কাছে নৌবাহিনীর ব্যর্থতা। ক্যারিয়ারের জন্য মঈনকে 2022 সালে র্যাব হতে প্রত্যাহারের জন্য আদেশ দেওয়া হয়, কিন্তু তিনি তৎকালীন আইজিপি বেনজিরের মাধ্যমেও প্রধানমন্ত্রীর সামরিক সচিব ও ভারতিস্ট তারেক সিদ্দিকীর মাধ্যমে সুপারিশ করে তার বদলির আদেশ ক্যান্সেল করেন। আওয়ামী লীগ ও ভারতের স্বার্থ রক্ষার কাজ সফলভাবে করে কমান্ডার মঈন আওয়ামিস্ট ও ভারতিস্ট মাফিয়া তারেক সিদ্দিকীর আস্থাভাজন হয়েছিলেন। নৌবাহিনী তাকে র্যাবে ফেরত আনতে ব্যর্থ হওয়ায় নৌসদর ও র্যাব সদর দপ্তরের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছিল। 10. নৌপ্রধানের হস্তক্ষেপ। 2024 সালের প্রথম ভাগে পুনরায় তাকে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য আদেশ দেওয়া হয়। সে একইভাবে আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও ভারতিস্ট তারেক সিদ্দিকীর মাধ্যমে তার বদলি বাতিলের চেষ্টা করে, কিন্তু বর্তমান নৌপ্রধানের প্রত্যক্ষ ও সাহসী হস্তক্ষেপের কারণে সে বাহিনীতে প্রত্যাবর্তন করতে বাধ্য হয়। কমান্ডার মঈনের বিমোচক হিসেবে কমান্ডার আরাফাতকে র্যাবে বদলি করা হয়, কিন্তু মঈনের পরোক্ষ হস্তক্ষেপের কারণে আরাফাতকে মিডিয়া উইং থেকে র্যাব 5-এ পোস্টিং করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল মোমিন ফেরদৌসকে সেখানে বসানো হয়। 11. আন্ডারগ্রাউন্ড মাফিয়া হওয়ার চেষ্টা। কমান্ডার মঈন দীর্ঘ সময় র্যাবের মিডিয়া উইংয়ে থাকার কারণে ফ্যাসিস্ট সরকারের সাথে সখ্যতা গড়ে তোলেন ও নৌবাহিনীর বিভিন্ন সিনিয়র অফিসারদের আস্থাভাজন হন। ভারতিস্ট গাদ্দার আন্ডারগ্রাউন্ড মাফিয়া ক্যাপ্টেন আমিরুল নৌপর্বত 4 এর মতো তিনিও সম্ভাব্য নৌপ্রধান প্রার্থীদের তার সাথে সখ্যতা রাখা ও লিয়াজো মেইনটেইন করার প্রস্তাব দেন। তিনি সিনিয়র নৌ অফিসারদের এটা উপস্থাপন করেন যে তার সাথে ফ্যাসিস্ট হাসিনার যোগাযোগ রয়েছে এবং তিনি সকলের আস্থাভাজন, তাই নৌপ্রধান হওয়া এবং ভালো জায়গায় পোস্টিংয়ের জন্য তার সাথে সখ্যতা জরুরি। ক্যাপ্টেন আমরুলের মতো তিনিও আন্ডারগ্রাউন্ড মাফিয়া হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে তার সেই চেষ্টা এবং আশা জয় বাংলা হয়ে গিয়েছে।